নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। পরিবর্তনের পর রাজ্যে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেই তারকার পিছনে একাধিক এমন গল্প লুকিয়ে আছে যা আজ বড্ড বেশি সাধারণ মানুষের জানা উচিত। আপনারা কি জানেন, শুভেন্দু অধিকারীর বিপক্ষে শেষ 5 বছরে তৃণমূল সরকার প্রায় রাজ্যের বিভিন্ন জায়গায় 100টার বেশি মামলা বা কেস করেছে, এবং প্রতিটি মামলায় হাইকোর্টে বুক চিতিয়ে যিনি রাজ্য সরকারের বিপক্ষে লড়াই করেছেন সেই ব্যক্তি আমার সঙ্গে আছেন, বিল্লদল ভট্টাচার্য। আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেকেই চেনেন, তবে এই মানুষটির যে অবদান শুভেন্দু বাবুকে প্রতিনিয়ত বিভিন্ন কোর্টে প্রোটেক্ট করার, তা আজকে কিন্তু রেজাল্ট বা ফলাফলে এস্টাবলিশড হয়েছে, রিফ্লেক্ট হয়েছে সাধারণ মানুষের কাছে। বিল্লদল বাবু, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। নমস্কার এবং কংগ্রাচুলেশন। এবং ধারাবাহিকভাবে আপনি হাইকোর্টে বলুন, ইডি সিবিআই এর হয়েও বিভিন্ন দুর্নীতির মামলা লড়েছেন। পরবর্তীকালে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু, মুর্শিদাবাদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারীর বিপক্ষে হওয়া একাধিক গুরুত্বপূর্ণ মামলা আপনি ধারাবাহিকভাবে লড়েছেন, এবং আজকে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী। আপনার লড়াইটাকে নিয়ে খুব কম আমরা জানি। এই লড়াইটা কি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে বাড়তি স্যাটিসফাইং করছে যে এই রেজাল্ট আপনারাও পেলেন? দেখুন, আজকে ভীষণ আনন্দের দিন। এত বছর ধরে যে লড়াই, যুদ্ধ, কষ্ট, যে অত্যাচার সহ্য করা, শরীর খারাপ হয়ে যাওয়া, এই যুদ্ধ লড়তে গিয়ে ব্লাড সুগার ধরেছে হালে, এখন হাই প্রেশারের রুগী হয়েছি, চিরকাল লো প্রেশার ছিল আগে করে। আজকে তো ফাইনালি এই এত বছরের যে স্বপ্ন, সেটা আজকে পূরণ হলো। অনারেবল চিফ মিনিস্টার হিসেবে আজকে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষিত হলো যে আজকে থেকে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। বলতে খুব ভালো লাগছে, মাননীয় মুখ্যমন্ত্রী। এই মাননীয় কথাটির সাথে সাথে আরো অনেকগুলো জিনিস এবার থেকে আমরা বলতে পারবো। আমরা অভিনন্দন কথাটি বলতে পারবো, শুভনন্দন না বলে। বাংলার মানুষ বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও অভিনন্দন পেতে পারে, শুভনন্দন নয়। রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমরা হয়তো কোনো সরণি দিয়ে হাঁটতে পারবো, কোনো ধরণী দিয়ে নয়। হ্যাঁ, কেননা সত্যজিৎ রায় ধরণী হয়ে গেছিল। তো আজকে অত্যন্ত আনন্দের দিন। কিন্তু আমার যত আনন্দ, আমার যা পরিশ্রম, আমার যে লড়াই, যে অত্যাচার সহ্য করা, বা এত বছরের যে বাসনা পূরণ, আমি এটা পুরোটাই উৎসর্গ করছি আমার একদম ছোট ভাইয়ের মতো ছিল চন্দ্রনাথ রথ। আমি পুরোটাই চন্দ্রকে উৎসর্গ করছি, কেননা ভেতরে যে আনন্দ বা উত্তেজনা হওয়ার কথা, সেটা হতে গিয়েও হতে পারছে না। এমন ভাবে আকস্মিক ভাবে ওকে এরম ভাবে নির্মম ভাবে হত্যা করা হলো, সেটা নিয়ে না, মানে কি বলবো, মানে ছেলেটি দেখে যেতে পারলো না, কি কষ্ট করেছে, কি খেটেছে ছেলেটি, আমরা তো সবাই দেখেছি। আজকে নেই ছেলেটা, আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমাকে নিজের বড় দাদার মতো ভাবতো। আবেগতাড়িত হয়ে পড়ছেন মানে? হ্যাঁ, মানে এত অনেস্ট ছেলে, এত ইন্টেলিজেন্ট ছেলে। আমাকে বলল, ওর সাথে আমার একবার একটু মতান্তর হয়েছিল আর কি, একটু ঝগড়াই হয়েছিল। আমি একটা জিনিস বলেছিলাম যে এটা তাড়াতাড়ি, এই কাজটা এখান থেকে করাও, এই চিঠিটা এখানে তাড়াতাড়ি পাঠাও। এবার ওর উপরে যে লোড থাকতো, সেটা পাঠাতে ও 2 দিন দেরি করেছে। আবার আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এটা কি হলো, এখনো যায়নি কেন। এবার সেটা শুনে আমি আবার ওকে ফোন করে জিজ্ঞেস করেছি, ও সেটা ওটা পাঠানো হয়নি, সেটা নিয়ে একটু আমার সাথে একটু ঝগড়া হয়েছিল। তো সেই নিয়ে একটু মতানৈক্য হয়েছিল। এটা হয়েছিল, আমার মনে আছে এখনো, এটা হয়েছিল আপনার 7ই ফেব্রুয়ারি 2025 সালে, গেল বছরই।
এবার সেই মতানৈক্যটা হয়েছে দেখে কিছু লোক ভাবলো হচ্ছে যে ওকে আরো উস্কাবে। তো তারা তাকে ফোন করে বললো যে না আমরা দেখেছি এরকম হয়েছে, এই হয়েছে, আমরা ওর তরফ থেকে বলছি যে এটাও ঠিক করেনি, হ্যাঁ তুমি কিছু মনে করো না। কতটা ভালো ছেলে ভাবুন, ও আমাকে সেটা ফোন করে বলছে, কেননা আমার মনে আছে 7 তারিখ ফেব্রুয়ারি মাসে, কেননা আমি দিল্লি যাচ্ছিলাম, একটা অনুষ্ঠান ছিল 9 তারিখ ফেব্রুয়ারি মাসে, তার জন্য আমি 7 তারিখ সন্ধ্যেবেলা যাচ্ছিলাম, 8 তারিখটা থেকে 9 তারিখ অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আমি 9 তারিখে ফিরবো। ও আমাকে 8 তারিখে ফোন করে বলছে দাদা তুমি জানো এরকম ভাবে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। একটু অভিমান করলো যে হ্যাঁ ভাই তুমি জানো একটা ওরকম যা স্ট্রেস চলে আমাদের, যেরকম ভাবে এ চলে, এতগুলো মামলা একের পর এক করেই চলেছে, হ্যাঁ পুলিশের বিরুদ্ধে এরকম মামলা করতে হচ্ছে, এখানে মিটিং মিছিলের জন্য মামলা করতে হচ্ছে, এইখানে কোনো ব্যাংকে, কোনো কোঅপারেটিভ ব্যাংকে হঠাৎ করে একটা বেআইনি ভাবে স্পেশাল অডিট কন্ডাক্ট করাবার এ করছে রাজ্য সরকারের থেকে, মানে যা যা বেআইনি কাজ করার শুভেন্দু বাবু রিলেটেড আর কি, রাজ্যর তরফ থেকে সমস্ত রকমের বেআইনি প্রয়াস করা হয়েছে। তো এবার যেটা হয় আর কি, ওই মানে ওরকম মানে কি বলবো, অমানবিক চাপ, ওই চাপের মধ্যে কাজ করতে গেলে কখনো কখনো প্রত্যেকেরই মেজাজ হারায়। বললো দাদা তুমি ফেরো কলকাতা, একটা জিনিস শুধু জানিয়ে রাখবো দাদা, লোকে জানবে আজ থেকে যে তোমার আর আমার মধ্যে দারুণ খারাপ সম্পর্ক, দাদাকেও বলবে না যে আমাদের মধ্যে মিটমাট হয়ে গেছে। মানে কতটা দূরদর্শিতা ভাবুন ছেলেটা। বলো দাদা এটা হলে অনেক ভালো আমরা জানতে পারবো কে কিভাবে চলার চেষ্টা করছে। আমার বিরোধী যারা তারা তোমাকে জানাবে, তোমার বিরোধী যারা তারা আমাকে জানাবে, যারা ভালো চায় না করে। তারপরে তো যাই হোক এরম ভাবে চললো। তারপরে ফাইনালি একদিন এক্সপোজ হয়ে গেল যে আমার আর চন্দ্রের মধ্যে মনোমালিন্যটা 1 দিন বা 1.5 দিন এ করেছিল, অবস্থান করেছিল। তো সেটা ফাইনালি এক্সপোজ হলো আর কি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, হি ওয়াজ আ জিনিয়াস when it came to administration. বারবার দাদা বেরিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যেখানে যা প্রোগ্রাম, সেগুলো উনি পৌঁছাবার আগে চন্দ্র গিয়ে আগের দিন গিয়ে রুট দেখে আসছে, রুট সুপারভাইজ করে আসছে। মানে হি ওয়াজ আ ট্রেজার, হি ওয়াজ আ জেম। খারাপ লাগছে ওয়াজ বলতে হচ্ছে, ইজ বলতে পারছি না। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যখন আপনাদের আজকের এই যে আমাদের এই পর্ব যেটা চলছে, এতে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারে বলতে গিয়ে একটু আবেগতাড়িত তো হয়ে আছি। কালকে রাত্রিরে ঘুমের ওষুধ খেয়েছি, আসলে ঘুমোতে পারছিলাম না। পরশুদিন সারা রাত্রি জেগেছিলাম। পরশু সকাল থেকে জিনিসটা সিঙ্ক ইন করতে শুরু করলো যে চন্দ্র নেই। কারণ আমি হাসপাতালে গেছিলাম, হাসপাতালে গিয়েও আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে ও নেই। কারণ আমার সাথে 4:30টার সময় কথা হয়েছে, সন্ধ্যে 4:30টাতে ফোন করে কথা হয়েছে। আমি বেরিয়ে যাওয়ার পরে আমি তারপরে বেরিয়েছিলাম 7:30টার সময় বেরিয়েছিলাম। একজনের বাড়িতে একটি শিব পুজো ছিল বুধবার দিনকে, তো সেখানে অ্যাটেন্ড করতে গেছিলাম। তো তখন আমার যে ছেলেটি আছে, আমার যে ক্লার্ক আর কি, তো ওকেও চন্দ্র নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। তার সাথে ফোনে গল্প হয়েছে, সে বলছে পাসের জন্য এরকম বেশ কিছু লোকজন বলছে। তো আমাদের কাঁথিতে আমার এক সহকর্মী আছে আর কি, ও কাঁথি কোর্টে প্র্যাকটিস করে, অনির্বাণ বলে আর কি। তো বললো অনির্বাণদার স্ত্রী ওরাও যাবে। তো পাশে ওকে বলছে যে ভাই তোমার মনে হয় যে তোমাকে ফোন করে বলতে হবে পাসের জন্যে, শপথ গ্রহণ অনুষ্ঠানের, তোমরা পাস পাবে না, হতে পারে। তো সেই সমস্ত নিয়ে ওদের মধ্যে আড্ডা হয়েছে, ও গল্প করছিল, বলছিল। তারপরে বাড়ি ফিরে এসে খেতে বসেছি, আমাকে সূর্যনীল ফোন করলো। সূর্যনীল ফোন করে বললো দাদা চন্দ্রদাকে গুলি করেছে, একটু খবর নেবে, কোথাও থেকে বারাসাতের দিকে কোথাও হয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না, আমি সল্টলেকে আছি, আমি ওইদিকেই যাচ্ছি। তো আমি কাউকে না পেয়ে বাধ্য হয়ে চন্দ্রর নাম্বারই ফোন করলো। 10:28 ফোন ধরলো একটি ছেলে, বললো এই চন্দ্র তুমি ঠিক আছো? দেখছি গলা কাঁপছে, অন্য একটি গলা।
বলছে চন্দ্রদাকে গুলি করে দিয়েছে, অনেকগুলো গুলি করেছে, বাইক থেকে এসে অনেকগুলো গুলি করিয়েছে, হ্যাঁ এখন ওটি চলছে। না কোথায়? তো হাসপাতালটার নাম বললো, মধ্যমগ্রামে যে হাসপাতালটা, ভিভাসিটি। বললো ভিভাসিটি হসপিটাল। আমি বললাম ওর জ্ঞান আছে? বলছে বুঝতে পারছি না, নড়ছে না, ওটি চলছে। আর ওর পরে আর কোনো মানুষ খেতে পারে? আমি সূর্যনীলকে ফোন করে বললাম ইমিডিয়েটলি ভিভাসিটিতে পৌঁছা। মাননীয় মুখ্যমন্ত্রীকে মেসেজ করলাম যে দাদা এই ব্যাপার, এই জানতে পেরেছি। করে আমি আমার যে গাড়ি চালায় আর কি, উনি চলে গেছিল, রাত্রি হয়ে গেছে তখন 10:30। আমি গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে পড়লাম, আমার যে ক্লার্ক ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর কি। তো আমি বাই দ্য টাইম আপনার হর্টিকালচারের কাছে পৌঁছেছি, সূর্যনীল ফোন করে বললো যে চন্দ্রদা নেই আর। তারপরেই দাদার ফোন এলো, দাদাও একই কথা বললো, কিন্তু বিশ্বাস করতে পারছি না, চোখ দিয়ে তখন জল পড়ছে। ওই অবস্থায় যাওয়া আমি এখনো অ্যাকসেপ্ট করতে পারছি না। সরি, মানে আমি আপনার প্রতিবেদনে হয়তো অনেক ভ্যালুয়েবল সময় আমি আবেগের এতে করছি আর কি। তো যাই হোক, মানে লাস্ট 3 মাস ধরে তো আপনারা একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করেছেন, অন্তত ভবানীপুরে যখন নাম ডিক্লেয়ার্ড হয়, আরো 2 মাস অ্যাক্টিভলি যেভাবে শুভেন্দু বাবুর সঙ্গে আপনারা সবাই মিলে এজ এ টিম হিসেবে কাজ করলেন, একটা ব্যক্তিগত তো লস, এটা তো আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু বাবুও বলছেন, এবং আপনাদের অবস্থা তো সাধারণ মানুষ বুঝতে পারছেই। ভাবতে পারছি না, মানে আমার নিজের ছোট ভাই চলে গেলে যে শোক হওয়ার কথা, হাসি ঠাট্টা ইয়ার্কি, যেদিকে কাউন্টিং এ রেজাল্ট ডিক্লেয়ার হবে আমরা চলে গেলাম হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল। সাখাওয়াতের গেটের বাইরেটা দাঁড়িয়ে আছি, সবে ডিক্লেয়ার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিজয়ী, মমতা বন্দ্যোপাধ্যায় বিজিত। আমরা অপেক্ষা করছি দাদা উইনিং সার্টিফিকেটটা নিয়ে বেরোবে বলে। যে মুহূর্তে ডিক্লারেশনটা হলো, আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না চন্দ্র। আমি আবার মাথায় হাত বুলিয়ে গাল টিপে বলছি, আরে আজকে কান্না নয়, আচ্ছা ঠিক আছে কেঁদে নাও, এটা তো আনন্দের কান্না, এতদিনের অপেক্ষা। তারপরে আরো ওখানে যারা যারা ছিল, আরুষ ছিল বোধহয়, আরো কয়েকজন ছিল, সবাইকে জড়িয়ে ধরে এ করে, মানে আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, কারণ বাংলার মানুষের জানা উচিত বলুন। কিভাবে রাজ্য সরকার দিনের পর দিন বিরোধী দলনেতা, তৎকালীন বিরোধী দলনেতা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিপক্ষে মামলা রুজু করেছে। কতগুলো মামলা আপনি লড়েছেন আপনি নিজে জানেন কি? মানে এই হিসাব আপনার কাছে আছে? আমি বলি ইন টোটালিটি, আপনি যেটা শুরুতে বললেন, আপনি বললেন 100-রও বেশি, কিন্তু আপনি 100-রও বেশি যেটা বলছেন সেটা হচ্ছে আপনার এই মিটিং মিছিল রিলেটেড মামলা, যেটা শুভেন্দু বাবুকে করতে হয়েছিল ওনার এই প্রোগ্রামস গুলো করার জন্য। তাছাড়াও ওনার বিরুদ্ধে এত ফলস ক্রিমিনাল কেস করা হয়েছে, বা ওনার সাথে ওনার যারা পলিটিক্যাল অ্যাসোসিয়েটস তাদের বিরুদ্ধে। তারপরে হচ্ছে এই কোঅপারেটিভ সোসাইটিস গুলো, এই ব্যাংক গুলো, আপনি বলতে পারেন সমস্ত কিছু মিলিয়ে শুভেন্দু বাবুকে ইন টোটালিটি এই 5 বছরে 450 থেকে 500 মামলা মিনিমাম করতে হয়েছে, বা সে মামলা ফেস করতে হয়েছে। এত মামলা, এত ফ্রিভোলাস মামলা দাদার বিরুদ্ধে বা দাদা হয়ে আমার সহায়ক বলতে পারবে আর কি, কারণ সমস্ত রেজিস্টার বা এ তো ও মেনটেন করে। 2021 থেকে এই 2026 অব্দি সব রকমের মামলা, যত রকমের হয়েছে সব মিলিয়ে 500-র বেশি মামলা তো হবে, আরো বেশি, 500-র আরো বেশি হবে, কেননা ফাইল রেজিস্টার ওগুলো সব ও মেনটেন করে, ও তথ্যটা আরো বেটার দিতে পারবে। 500-রও বেশি মামলা হয়েছে। পাশাপাশি শুধু তাই নয়, আপনি মুর্শিদাবাদের একাধিক বিষয়, ধুলিয়ানের যে মামলা, এবং এইরকম একাধিক মামলায় আপনি দায়িত্ব নিয়ে সরকারের বিপক্ষে, পুলিশের নিষ্ক্রিয়তার বিপক্ষে লড়াই করেছেন, আদালতে আমরা দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এই যে নিষ্ক্রিয়
একটা সমাজ, আইন ব্যবস্থা তার অবসান হলো, এইটাই কি আপনার ভালো লাগার কারণ? দেখুন, যখন ডেপুটি সলিসিটর জেনারেল ছিলাম ভারত হুম। সরকারের, হুম। আমার অ্যাট টাইমস ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগতো যে মানুষের বিরুদ্ধে এত অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা ধাপে হুম। সংবিধানের এত ভায়োলেশন হচ্ছে, কিন্তু আমি যেহেতু একটা পদাধিকারী, হুম। আমি তাদের হয়ে দাঁড়াতে পারছি না। তো সেই সময় প্রচুর মামলা আমাকে রেফার করে দিতে হতো, প্রচুর লোকজনকে। আর কি জানেন তো, কোনো কোম্পানির মামলা, হুম। কর্পোরেট মামলা, বা কোনো ধরুন সাকসেসফুল বিজনেসম্যানের মামলা করে জিতে যা আনন্দ, তার থেকে অনেক বেশি আনন্দ পাওয়া যায় হুম। আর্ত মানুষকে, যারা গৃহহীন হয়ে পড়েছে, তাদেরকে যদি বাড়ি ফিরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কেননা টাকা দিয়ে সবকিছু মেজার করা যায় না। হুম। এটা আমাদের সার্ভিস, এটা আমাদের ডিউটি অ্যাজ এ লয়ার। রাইট। আমি আদালতকেও বলেছিলাম একবার, অনারেবল চিফ জাস্টিসকে বলেছিলাম, তখন অ্যাডভোকেট জেনারেল যিনি ছিলেন তার সাথে আমার একটু উত্তপ্ত হুম। বাক্যালাপ চলছে। তো আমি উঠে বলেছিলাম যে আইনজীবী হিসেবে প্রাথমিক ডিউটি আমাদের হচ্ছে বেঞ্চের কাছে, মানে বিচারকদের কাছে। হুম। সেকেন্ড ডিউটি আমাদের হচ্ছে টু দি সোসাইটি, মানে টু দ্য পাবলিক অ্যাট লার্জ। আর থার্ড ডিউটি আমাদের হচ্ছে আমার যে মক্কেল তার কাছে। কাজেই রাজ্য সরকারকে যিনি রিপ্রেজেন্ট করছেন, তার প্রাথমিক ডিউটি হচ্ছে আদালতকে ঠিক জিনিস বলা, দ্বিতীয় ডিউটি হচ্ছে মানুষের জন্য যেটা ঠিক সেটা বলা, তৃতীয় হচ্ছে তারপরে তার ক্লায়েন্টের ইন্টারেস্ট ডিফেন্ড করা। তো সেই নিয়ে খুব উত্তপ্ত তরজা হয়েছিল। হুম। বাট আমি মনে করি এটাই একটা অ্যাডভোকেট হিসেবে ডিউটি। হুম। আর এই যুদ্ধ লড়াই এগুলোর কথা বলছেন, দেখুন আমি একজন আইনজীবী, আমাকে আমার মক্কেল যদি বলেন যে এই মামলাটি মুভ করতে হবে, আমার কাজ সেই মামলা মুভ করা। আজকে যদি শুভেন্দুদা, যখন আপনার মুর্শিদাবাদ রাইটস চলছে, হুম। পয়লা বৈশাখের আগের দিন ছিল বোধহয় ওটা, হুম। ওই দিনকে আমাকে যদি সকালবেলা ফোন করে না বলতেন যে এখানে এরকম এরকম ঘটনা ঘটেছে, কেননা ওনার যা নেটওয়ার্ক, হুম। কোথায় কি হচ্ছে মিডিয়া কভার করার আগে ওনার কাছে খবর পৌঁছে যেত। হুম। যে তুমি ইমিডিয়েটলি ডিজি কে চিঠি দাও, আমি এলওপি আমার ক্যাপাসিটিতে, কেননা লিডার অফ অপোজিশন হিসেবে আমার দায়িত্ব মানুষের প্রাণ রক্ষা করা। আমার দায়িত্ব এই হিন্দুদের ওপরে যে হিন্দু নিধন চলছে সেখান থেকে হিন্দুদেরকে রক্ষা করা। তাহলে তো সেই মামলা শুরু হতো না। তারপরে তো ওই চিঠির পরেও যখন কোনো কাজ হলো না, ডিজি, তৎকালীন ডিজিকে যে চিঠি লেখা হয়েছিল আর কি, ওই চিঠির পরেও যখন লিগেল নোটিশ দিলাম আমরা, তারপরেও যখন মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যখন হলো না, তখন আমরা আবেদন করে, শনিবার ছিল, মাননীয় চিফ জাস্টিসের কাছ থেকে অনুমতি নিয়ে বিশেষ বেঞ্চ বসিয়ে রাইট। আমরা মামলা মুভ করলাম। মামলা মুভ করে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করলাম। নইলে যে আরো কত নিরীহ হিন্দুর প্রাণ যেত, আরো কত হরগোবিন্দ দাস হতো, রাইট। তার হিসেব নেই। যেভাবে শুভেন্দুদা, হুম। বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী, হুম। মানুষকে রক্ষা করেছে, এটা দৃষ্টান্তমূলক। আমি ওনার আগে হুম। কেউ জানতোই না যে বিরোধী দলনেতার একটা এত বড় ভূমিকা থাকে। রাইট। উনি যা করেছেন, উনি যা করে গেছেন, এটি একটি ইতিহাস, এবং বাংলার প্রত্যেক মানুষের তার প্রতি এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত। কেননা বাংলায় আইনের শাসন ছিল না, শাসকের আইন চলতো, যার পরিসমাপ্তি ঘটেছে পিপলস ম্যান্ডেটে, যেটা আমরা আজকে যা রিফ্লেকশন দেখতে পাচ্ছি, যে ভারতীয় জনতা পার্টি পূর্ণ বহুমত নিয়ে সরকার গঠন করছে আগামীকাল, তার শপথ গ্রহণ অনুষ্ঠান। এই যে পুরো এপিসোডে শুভেন্দু বাবুকে কি কখনো ভেঙে পড়তে দেখেছিলেন, যে এত মামলা, রোজ একটা না একটা কিছু মামলা আপনি অ্যাপিয়ার করছেন, আমরা যারা হাইকোর্টে
বিভিন্ন বিষয়গুলো জানি। আমরা দেখছি শেষই হচ্ছে না, নয় সকালে 10টায় একটা আপনি অ্যাপিয়ার করছেন, বিকেল 3টের সময় আবার শুভেন্দুবাবুর মামলা, এখানে মিছিল হবে, সেই মামলাতে আপনি কখনো অ্যাপিয়ার করছেন। ফলে এই পুরো এপিসোডে শুভেন্দুবাবুকে কি কখনো মামলা রিলেটেড ইস্যুতে ভেঙে পড়তে দেখেছিলেন? শুভেন্দুবাবুর একটা স্পেশালিটি আছে, লৌহ মানব হুম, কিন্তু কোমল হৃদয়। ওনার মধ্যে দয়া জিনিসটা প্রচন্ড রকমের আছে, কিন্তু ওনার মধ্যে যে কনভিকশন সেটা দেখার মতো। তো শুভেন্দুবাবুকে ভাঙা বা ভেঙে পড়া শুভেন্দুবাবুর পলিটিক্যালি হুম, অতটা সহজ নয়। হ্যাঁ, ভেঙে পড়তে দেখেছি চন্দ্রর মৃতদেহের সামনে, ভেঙে পড়তে দেখেছি যখন মানুষের ওপরে অত্যাচার হচ্ছে, যতক্ষণ না তাদেরকে উনি রক্ষা করতে পারছেন বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়ে, হ্যাঁ আমি দেখেছি ওনাকে উত্তেজিত হতে, কেন হচ্ছে না, তাড়াতাড়ি করো, মানুষগুলোকে বাঁচাও। উনি মানুষের নেতা, ওনাকে তাই জন্য জননেতা বলা হয়। অ্যাট দ্য সেম টাইম হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। বিলু, শেষ একটা প্রশ্ন। আহ, আজকে যারা বিরোধী আসনে আছে মানে তৃণমূল কংগ্রেস, তারা তো আজকের এই দিনটার পর ভাবতেই পারে যে শুভেন্দু বাবু যেরকম ট্রিটমেন্ট শাসক দলের পক্ষ থেকে পেয়েছে, তারা আজকের দিনে দাঁড়িয়ে শাসকের পক্ষ থেকে সেই ট্রিটমেন্টটা পাবে, মানে তাদের উপরেও একাধিক মামলা কেস, এই যে ঝুটঝামেলা তৈরি করা অকারণে, আহ, সে বিষয়ে আপনি আগাম কিছু বলতে পারেন যে তারা শান্তিতে থাকতে পারবে, অন্তত মিথ্যে মামলার জালে তাদের ফাঁসানো হবে না কিছু ক্ষেত্রে? দেখুন, আমি রাজনৈতিক নেতা নই, হুম, আমি আইনজীবী। আমি ভারতীয় জনতা পার্টিরও, মানে শুভেন্দুবাবু সাথে সাথে ভারতীয় জনতা পার্টিরও তরফ থেকে বহু মামলা ঠিকই। আমি দাঁড়িয়েছি, লড়েছি। হুম, ভারতীয় জনতা পার্টি আইনের শাসনে বিশ্বাস করে, শাসকের আইনে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি, আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, বা ভারতীয় জনতা পার্টির সংবিধান যা বলে সেখানে কিন্তু রুল অফ ল নিয়ে বলে, সেখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রতি অ্যালিজিয়েন্সের কথা বলে, হুম, আর দেশে শান্তি সমৃদ্ধি তার কথা বলে। তো আপনি আমাকে একটা কথা বলুন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা আইডিওলজি থাকে। ঠিকই। যারা আজকে বিরোধীর আসনে বসেছে সেই পার্টির আইডিওলজি কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। আপনি যদি ভারতীয় জনতা পার্টির কথা বলেন, একটা আইডিওলজি আছে। আপনি কংগ্রেসের কথা যদি বলেন, আইডিওলজি আছে। আপনি যদি লেফট ফ্রন্টের কথা বলেন, সিপিএম এর কথা বলেন, আইডিওলজি আছে। এই দলটি, এই তৃণমূল কংগ্রেস, এদের এক্সাক্ট আইডিওলজিটা কি? ঠিকই। আমি নিজেকে প্রশ্ন করেছি, আমি উত্তর পাইনি। হুম, তো সেই জন্যই আমি বলবো যে যা হয়ে এসছে এই দীর্ঘ 15 বছর ধরে, তার সাথে যা হতে চলেছে তার কম্পেয়ার করবেন না। কেননা একটা দেশ চালানো আর একটা কোম্পানি চালানোর মধ্যে অনেক তফাৎ থাকে। রাইট। আমার মনে হয় শেষ কথাটাই এই ইন্টারভিউটার উপসংহার হতে পারতো। তবে এটা ঠিক, আমরা কম্পেয়ার করছি না আজকের দিনে দাঁড়িয়ে, আমরা হয়তো একটা বেটার গভর্নেন্সের এক্সপেকটেশন করছি, যেখানে ইউটিউবারদের উপর অকারণে মামলা রুজু করা হবে না, সাধারণ মানুষ আইন দ্বারা রক্ষা পাবেন, এবং কথায় কথায় হেনস্থা করা হবে না রাজ্যের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। না, অসংখ্য ধন্যবাদ। তবে কিছু লোক, হুম, হুম, রাজনৈতিক ব্যক্তিত্ব, হুম, যারা এত অন্যায় করেও রাইট। এই এত বছর ধরে যারা নিজেদেরকে একটা মানে ঈশ্বরের মতো রূপ দেওয়ার চেষ্টা করেছিল, হুম, আমি আশা করব তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা হয়। যারা অত্যাচার করেছে, যারা বাংলার হুম, সমাজটাকে ধ্বংস করেছে, যারা বাংলার আহ, পরবর্তী প্রজন্মকে ধ্বংস করেছে, তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয়। যারা বাংলার মানুষকে তাদের করাপশনের জন্য ডিপ্রাইভ করেছে, তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয়। তাদেরকে যেন আইনি মতে যা যা
মানে সাজা হওয়া দরকার, সেইটা যেন করা হয়, সেটা আশা করব সরকারের তরফ থেকে দেখা হবে। এই সরকার যেন এরকম নয় যে আমি যদি দোষী হই তাহলে হুম। ফাঁসি মঞ্চ বানিয়ে ফাঁসির কাঠে ঝুলে পড়বো। এটা তো আইনির কথা নয়, এটা Right. কে বলতে পারে? এই কথাগুলো কে বলতে পারে? Right. এই কথাগুলো একটি অশিক্ষিত মানুষ বলতে পারে, ঠিকই। আইন তো তা বলে না। কিন্তু যে দোষী, হুম। দোষী থেকেও যার এফিডেভিট আপনি দেখবেন হচ্ছে যে তার কিছুই নেই সে বলছে, অথচ হুম। দেখবেন হচ্ছে যে দক্ষিণ কলকাতার বেশিরভাগই মানে সম্পত্তি সে নিয়ে বসে আছে। সেই সমস্ত মানুষজনকে যেন আইনের শাসন দ্বারা বা আইনি প্রক্রিয়া দ্বারা তাদেরকে উপযুক্ত, তাদের প্রতি যা মানে সাজা হওয়া দরকার সেই সাজা যেন তাদেরকে দেওয়া হয়। যাদের পয়সা আনার জন্য পুলিশের কতিপয় ব্যক্তি গ্রিন করিডোর করে তাদের পয়সা আনিয়ে দিত, সেই লোকগুলোকেও যেন স্পেয়ার না করা হয়, এটাই আশা করব। কেননা পুলিশিং করতে ভুলে গেছে এই 15 বছর ধরে, পুলিশিং করতে ভুলে গেছে। তো সেই পুলিশ, কলকাতা পুলিশের মতো এরকম কম্পিটেন্ট পুলিশ ফোর্স, আমি বলছি আপনাকে 2012 থেকে 2014 অব্দি কলকাতা পুলিশের সাবস্ট্যান্সিয়াল কেসেস আমি হ্যান্ডেল করেছি। এমন কম্পিটেন্ট অফিসার্স, যেমন ইনভেস্টিগেশন জানতো তারা। কি সব অফিসার! অ্যান্টি রাউডিতে বৈদ্যনাথ সাহা বলে এক ভদ্রলোক, কি কম্পিটেন্স! তাকে ট্রান্সফার করে দিল ক্যালকাটা পুলিশ থেকে স্টেট পুলিশে। কেন? কেননা সে পুলিশিং করতো। তো এই সমস্ত লোক ছিল, এরকম সমস্ত লেভেল ছিল। তো আশা করি সেই পুলিশ রিফর্মসে আবার কলকাতা পুলিশ সেই নিজেদের যে ঐতিহ্য সেটা ফিরে পাবে। রাজ্য পুলিশও পুলিশিং এ আমাদের এই গোটা ভারতবর্ষের মধ্যে একদম শীর্ষস্থানে চলে যাবে আবার। এটাই অবশ্যই। আশা রাখবো। অবশ্যই এই আশা হয়তো আমরা সকলেই করি, কিন্তু যারা দিনের পর দিন মানুষের সঙ্গে খারাপ কর্মে নিযুক্ত হয়েছেন, মানুষের বিপক্ষে তার ক্ষমতাকে প্রয়োগ করেছেন, আইন যেন এবার তার ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে উচিত শিক্ষা দেয়, এই আশা বিল্লদল বাবুর মতো আমরাও করছি। গুড থিংস টেক টাইম, হুম। একটা কথা আছে। আজকে আমরা বুঝতে পারছি যে দেরি করে হলেও ভালো জিনিস ঠিক সময়ের অপেক্ষা করাতে হয়েছে। তো আশা করব সংবিধানকে সম্মান জানানো মানবিক সরকার পশ্চিমবঙ্গ এত বছর বাদে আবার পেতে চলেছে, যেখানে সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ যেটা বলা হয় সেটা করা হবে, যাতে মানুষের উন্নতি হয়, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, বেকারত্ব সমস্যা ঘোচে, আমাদের রাজ্যের বাইরে আমাদের যে যুব সমাজ চলে গেছে তারা যাতে আবার এখানে ফিরে আসে, কর্মসংস্থান যাতে ঠিক মতো হয়। আশা করব পশ্চিমবঙ্গ সেই পথেই এগোবে, আর তাদের যা লস্ট গ্লোরি সেটা ফিরে পাবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, সেই জিনিসটা আশা করি আবার যেন ফিরে আসে, এটাই অবশ্যই। প্রার্থনা করব ঈশ্বরের কাছে, এটাই প্রার্থনা করব। অবশ্যই বাংলা আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসল হবে যদি বলতে চাই, সেটাই বলার চেষ্টা করলেন। আমি একটু লাইনটা ঘুরিয়ে বললাম। কমেন্টে জানাবেন আপনারা কি এক্সপেক্ট করছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।